এখন আমরা দেখব যে আমাদের মেইন যে রিটেন বিরোচনের যে পার্টটা আছে এখানে আমরা ঠিক কিভাবে লিখবো আর কোন জিনিসগুলো লিখবো। আমাদের প্রথম থাকবে দিনলিপি বা প্রতিবেদন। দেখো দিনলিপি জিনিসটা লেখা খুবই সহজ, এটা কি একটা ডায়েরির মতো। আমরা যারা ছোটবেলা থেকে ডায়েরি লিখতাম, বুঝছো, ডায়েরি লিখতে যারা অভ্যস্ত তারা কিন্তু খুব ভালোভাবে জানে আমরা কি করি, যে রাত 11:30 12টার দিকে সারা দিনে কি কি করেছি আমরা লেখা শুরু করি। জাস্ট একটা তারিখ দিবা, তুমি সময় দিবা, লেখা শুরু করবা। এখানে তোমার আর কোনো কিছুর দরকার নাই যে কি হইলো না হইলো, এখানে কোনো সাবজেক্টের দরকার নাই, পাশাপাশি তোমার হচ্ছে কাকে লিখতেছো এরকম কিছুই দরকার নেই। একটা স্বাভাবিক কাহিনী তুমি বর্ণনা করে যাবা। কিন্তু যখন তুমি প্রতিবেদন উত্তর করতে যাবা, প্রতিবেদনের ক্ষেত্রে দেখবা বিভিন্ন প্রশ্ন থাকতে পারে। একটা সংবাদপত্র প্রকাশের প্রতিবেদন হতে পারে, পাশাপাশি স্কুলের শিক্ষকের কাছে প্রতিবেদন হতে পারে যে স্কুলের অনুষ্ঠান সংবলিত। তো এটা লিখতে গেলে কিন্তু তোমার অনেক হ্যাসেল হবে, কারণ তোমাকে কিন্তু অনেক কিছু লিখতে হবে আসলে। তুমি যদি ঠিকভাবে না লিখতে পারো, কারণ সংবাদপত্রে প্রকাশের জন্য লেখা একরকম, আবার স্কুলের বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে লেখা আর একরকম, আবার তুমি যদি চেয়ারম্যান কিংবা কোনো কমিশনারের কাছে লিখো কোনো বিষয়, সেটা কিন্তু অন্যরকম। তো তুমি যদি এই ক্ষেত্রে দিনলিপি লিখো তাহলে কিন্তু তোমার আসলে নিয়মের ভুল যাওয়ার বা সময় নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। দিনলিপি লেখাটা প্রতিদানের চেয়ে অনেক ভালো, কারণ তুমি এখানে খুব সহজেই নাম্বার ক্যারি করতে পারবা। কিন্তু প্রতিবেদনে তোমার অনেক নিয়ম লিখতে হবে, যেটা আসলে ভুল যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। পরবর্তীতে যেটা থাকবে আমাদের ইমেইল আর আবেদনপত্র। দেখো ইমেইল বা বৈদ্যুতিন চিঠি আমাদের যেটা, এখানে কিন্তু আমরা চাইলেও আসলে খুব বেশি লিখতে পারবো না। এখানে আমাদের 5-6টা লাইন লিখলে, 6টা লাইনও যাওয়ার দরকার নেই, ওই 5টা লাইনের মতো লিখলেই মোটামুটি খুব সুন্দর করে হয়ে যাবে। এখানে আমাদের খুব বেশি নিয়ম নেই। আমরা প্রথমে টু বিসিসিসি দিয়ে যেভাবে আমরা লিখি, আমাদের একটা জিনিস ইমেইলের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে ইমেইলে যখন তুমি সাবজেক্ট লিখবা, সাবজেক্টটা কিন্তু তোমাকে সবসময় ইংলিশে লিখতে হবে। তুমি যদি ভাবো যে বাংলা পরীক্ষা দিচ্ছ বলে সাবজেক্ট বাংলায় লিখে বিষয় লিখলা, তাহলে কিন্তু হবে না, কারণ মেইলে সাবজেক্ট কিন্তু কখনো বাংলায় লেখা যায় না, সাবজেক্ট কিন্তু ইংলিশে লিখতে হবে। এই বিষয়টা যদি তুমি খেয়াল করো, বাকি সব কিছু কিন্তু খুবই সহজ। কিন্তু আবেদনপত্র লিখতে গেলে তোমার অনেক সময় যাবে, কারণ কি তুমি চাইবা যে আবেদনপত্রের জন্য কাটাকাটি না হোক, অনেক দেরি করে লিখতেছো, ধীরে ধীরে যেন কাটাকাটি না হয়। আবার তারপরে প্রথম দিকে শুরু করার একটা বিষয় আছে, শেষ করার একটা বিষয় আছে, কিন্তু মেইলের ক্ষেত্রে এত চিন্তা ভাবনা করা লাগে না, খুব সহজ একটা জিনিস। তো সেক্ষেত্রে তোমরা ইমেইলটা লিখতে পারো। ইমেইল লিখলে কি হবে, তোমার সময়ও বাঁচবে, পাশাপাশি তুমি মার্কও বেশি পাবে। পরবর্তী দেখবো আমরা যে সারাংশ, সারমর্ম আর ভাব সংশোধন। দেখো এই বিষয়টা নিয়ে কথা বলা খুবই হাস্যকর লাগে, কারণ তুমি 5 লাইন লিখে যে নাম্বার পাচ্ছ, তুমি 2টা পেজ লিখে সেই নাম্বার পাবা বলতে গেলে। তো কেন তুমি অযথা 2টা পেজ লিখবা, কোনো দরকার নাই। তো সারাংশ, সারমর্ম উত্তর করা খুবই সহজ। সারাংশ, সারমর্ম তোমাকে যে প্রত্যেকটা লাইন বুঝতে হবে বিষয়টা এমন না। যে গল্প থেকে দিতে পারে কিংবা সারমর্ম দিলে কবিতা থেকে দিতে পারে, তুমি যদি একটা লাইন বুঝতে পারো, বিশেষ করে শেষের দিকের লাইনগুলো বোঝার চেষ্টা করবা। সেই একটা লাইনের মূল ভাবটা যদি তুমি ভালো করে লিখতে পারো, 4 থেকে 5 লাইন, 5 লাইন তো লেখার দরকার, 4 লাইন লিখলেই মোটামুটি খুব সুন্দর হবে। তুমি মোটামুটি এখানে অনেকেই আমাদের ভাবে যে কেউ লিখতেছে 2 পেজ আর আমি লিখতেছি মাত্র 4-5 লাইন, তাহলে আমাদের নাম্বারের পার্থক্য হবে কিনা। দেখো ভাই, সারাংশ, সারমর্ম 4-5 লাইনের বেশি লেখা যায় না। এখন যেটা লেখা যায় না সেটা তুমি কিভাবে লিখবা, সেটা তো তুমি 4-5 লাইনে লিখবা। তো এটা লিখলে কিন্তু খুব সহজে তোমাকে 7-8 মার্ক দিবে, কিন্তু তুমি ভাব সংশোধন লিখলে তোমাকে খুব ভালোভাবে বুঝাইতে না পারলে তুমি কিন্তু খুব বেশি মার্ক পাবে না। সেজন্য আমি প্রেফার করবো তোমাকে সারাংশ, সারমর্ম লেখার। পরবর্তীতে আমরা যেটা দেখবো যে সংলাপ এবং ক্ষুদে গল্প। দেখো ক্ষুদে গল্প বিষয়টা হচ্ছে কি, আমরা যে কমপ্লিটিং স্টোরি পড়ি সেটা, আর সংলাপ হচ্ছে আমরা ডায়ালগ পড়ে আসছি সেটা। তো সংলাপের ক্ষেত্রে দেখো, তুমি যদি কমন নাও আসে, কিছু বিষয় কিন্তু আমরা লিখতে পারি যে আমরা প্রথম শুরু করলাম, সে কেমন আছে, আমি কেমন আছি, তারপর তুমি এই সম্পর্কে জানো কিনা, সে বললো হ্যাঁ জানি বা না জানি। এবার দুইজন জাস্ট 2টা প্রশ্ন করলা তুমি, সে উত্তর দিল, সে 2টা প্রশ্ন করলো, তুমি উত্তর দিলা। এভাবে লিখলে কিন্তু এমনি 2 পেজ হয়ে যায়। যখন তুমি একটা ক্ষুদে গল্প বানাতে যাবা, তোমাকে কিন্তু গল্প লেখার আগে ভাবতে হবে যে এন্ডিংটা আসলে কী হবে, এটা ভাবতে কিন্তু তোমার যথেষ্ট সময় চলে যাবে। কিন্তু সংলাপের ক্ষেত্রে এমন ভাবাভাবির কিছু নাই, কারণ যে টপিকটা দিবে ওটা নিয়ে বড়জোর তোমাকে 4 থেকে 5টা লাইন লিখতে হবে। আর বেশি অংশ তুমি কোথায় শেষ করতে পারো, যে কেমন আছে, সে কেমন আছে, আবার তুমি শেষ করলা তাকে, যে আবার কথা হবে পরবর্তী কোনো বিষয়, এভাবে কিন্তু খুব সহজে লেখা যায়। কিন্তু ক্ষুদে গল্পটা তুমি লেখা শুরু করলা, কিন্তু একটা ভালো শেষ না করতে পারলে ওই সচরাচর বাচ্চাদের মতো লেখা কিন্তু আসলে ইন্টারমিডিয়েট লেভেলে এসে কিন্তু লেখা যায় না, বুঝছো। সেজন্য আমাদের সংলাপ লেখাটা উচিত। পরবর্তীতে আমরা যেটা দেখবো যে সবার একটা কমন প্রশ্ন, এই প্রশ্নটা মনে হয় আজকে দিনে 5-7 বার পেয়েছে, যে রচনা আসলে কত পৃষ্ঠা লিখবো। দেখো রচনায় কিন্তু আমাদের এখানে নাম্বার আছে কত, 20। এখন যেহেতু 20 নাম্বার আছে, সেহেতু আমাদের একটু বড় লিখতে হবে।
এটা খুবই স্বাভাবিক বিষয়, যেহেতু 20 মার্কস আসে আমাদের অনেক বেশি লিখতে হবে। এখন লেখার এক একজনের হাতের লেখা এক এক রকম, কারো হাতের লেখা খুবই ছোট, কেউ একটু বড় লেখে, কেউ মাঝারি। তো হাতের লেখার উপর ভ্যারি করলে যাদের লেখা মোটামুটি মাঝারি বড়, তা তোমরা 14-15 পেজ লিখতে পারো। এখন 14-15 পেজ লেখা আসলে খুব বেশি কষ্টের কিছু না, কারণ তুমি আসলে রচনার ক্ষেত্রে অনেক বেশি সময় পাবে। তো চেষ্টা করবে 14-15 পেজ লেখার, কারণ যেহেতু আমাদের মার্কস 20 আর আমাদের এটা A+ পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ এই রচনাতে মার্ক অনেকেই দেখবা কি 14-15 পাচ্ছে, কারণ তারা রচনা পড়ে নাই, পরীক্ষার দিন গিয়ে কি করতেছে, পরীক্ষার আগের দিন একটু দেখছে কিন্তু ঠিকভাবে আসলে লিখতে পারতেছে না, কি পয়েন্টগুলো তাদের মাথায় আসতেছে না। তো তোমাদের অবশ্যই রচনা পড়তে হবে। রচনা না পড়ে লিখতে গেলে দেখবা তুমি আসলে খুব ভালোভাবে লিখতে পারতেছো না। কেউ একজন জানা জিনিস লিখতেছে আর তুমি ভেবে লিখতেছো, তাদের মধ্যে কিন্তু নাম্বারের আসলে পার্থক্য আসবে। তো রচনার ক্ষেত্রে যে বিষয়টা আগেই বলে রাখি, যে তোমরা বিগত বছরের প্রশ্ন দেখলে দেখবা যে আমাদের সবসময় কি বিজ্ঞান রিলেটেড একটা রচনা কিন্তু আসে, যে প্রাত্যহিক জীবনে বিজ্ঞান, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এই যে বিভিন্ন রচনা আছে এটা আসে। আরেকটা রচনা আসে আমাদের শিল্প, যেমন বাংলাদেশের পোশাক শিল্প বলতে পারো, বাংলাদেশের ঔষধ শিল্প বলতে পারো। আরেকটা আমাদের জাতীয় চেতনার কোনটা, যেমন আমাদের 1971 নিয়ে প্রশ্ন আসতে পারে, 26শে মার্চ নিয়ে প্রশ্ন আসতে পারে, 21শে ফেব্রুয়ারি নিয়ে প্রশ্ন আসতে পারে। তো তোমরা এই 3 টাইপের লেখাগুলো পড়বা, রচনাগুলো। আরও কি করবা, যে এই রচনাগুলো আসলে ঠিক কোন ধরনের উক্তি তোমরা ব্যবহার করতে পারো, পংক্তিগুলো ব্যবহার করতে পারো, এই জিনিসগুলো একটু দেখে নিবা। কারণ যারা লেখায় অনেক উক্তি ব্যবহার করতেছে কিন্তু তুমি সচরাচর লেখার মতো লিখে যাচ্ছ, তার চেয়ে কিন্তু তোমার যে একটু বেশি নাম্বার পাবে। এখন তোমরা এই জিনিসটা একটু বেশি মাথায় রাখবা যে রচনার ক্ষেত্রে, কারণ রচনায় 20 মার্কস, এখানে কিন্তু নাম্বার কম পেলে হবে না। আর লেখার সময় সবসময় আমরা শেষে লিখবো রচনা, আমরা মোটামুটি একটা টাইম হাতে রেখে সেভাবে লিখবো। তো আশা করি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। এই পরামর্শগুলো মেনে চললে ইনশাল্লাহ খুবই ভালো পরীক্ষা হবে। তো সবাই ভালো থাকবে।